নমস্কার, আমি আয়ুষী ব্যানার্জি। বুকস অ্যান্ড মি 99 চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রিসেন্টলি পাঠকের দপ্তর বলে একটা বুক ক্লাবের সাথে যুক্ত হয়েছিলাম। আপনারা অনেকেই আমার আগের অনেক ভিডিও দেখেছেন, তাতে বুঝতেই পেরেছেন যে আমি একজন বই পোকা। আমি প্রচণ্ড পরিমাণে বই পড়তে ভালোবাসি। আমার কাজ, আমার ফ্যামিলি এই সমস্ত কিছুর বাদে আমার যদি কিছু ভালো লাগা থেকে থাকে, কিছুতে আমি শান্তি পেয়ে থাকি, তাহলে অবশ্যই সেটা বই পড়ে। মানে বইয়ের তুলনায় বেশি ভালো বন্ধু বর্তমান জীবনে আমার অন্তত নেই। আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো সেই বইয়ের সাথে যুক্ত থেকেই আমি পাঠকের দপ্তর বলে একটি বুক ক্লাবের সাথেও যুক্ত হয়েছিলাম। আর সেই বুক ক্লাবেতে যুক্ত হওয়ার পরে আমি এটা জানতে পেরেছিলাম যে ওদের একটা সুন্দর নিয়ম আছে। মানে প্রতি মাসে ওদের একটা পার্টিকুলার বই নির্বাচিত হয়, যে বইটা বুক ক্লাবের যে অ্যাডমিনরা আছেন তারা প্রত্যেকে বুক ক্লাবের বাকি সদস্যদের উৎসাহিত করে ওই বইটা অন্তত কিনে পড়ার জন্য। তো শ্রাবণ মাসেতে একটা বই নির্বাচিত হয়েছিল, যে বইটা হচ্ছে এইটি, বুদ্ধদেব বসুর লেখা রাত ভরে বৃষ্টি। তো এই বইটা আমি রিসেন্টলি পড়ে শেষ করেছি। জানি শ্রাবণ মাস শেষ হয়ে গেছে, আর বইটা পড়া শেষ হতেও আমার একটু দেরি হয়ে গেছে, যার জন্য রিভিউ ভিডিওটা আনতেও দেরি হচ্ছে, আর কিছুই না। তো আসি এবার মূল কথায়, সেটা হচ্ছে যে বইটা আমি পড়ে শেষ করেছি। আর অবশ্যই এই বইটা শেষ করেছি এই মাত্র আধ ঘন্টা হলো আমি বইটা পড়ে শেষ করেছি। আর দৌড়ে দৌড়ে এসেছি রিভিউ ভিডিওটা বানানোর জন্য, কারণ সমস্ত কিছু মাথার মধ্যে থাকতে থাকতেই আমি বলে দিতে চাই। তো যেটা বেসিক বলার সেটা হচ্ছে, প্রথম কথা তো আমি জানাবো যে বইটা কি নিয়ে, আর দ্বিতীয় কথা বইটা আমার কেমন লেগেছে, বা বইটা পড়ে ঠিক কি ফিল হয়েছে, সেগুলো আমি সবকিছুই শেয়ার করবো এই ভিডিওতে। তো অবশ্যই শেষ অবধি ভিডিওটাই দেখবেন, আর কেমন লাগলো সেটা অবশ্যই ভিডিওর শেষে বা কমেন্টেতে আমাকে জানাবেন। তো এবার শুরু করব বইটা কি নিয়ে বা বইটা কেমন লেগেছে সেটা। প্রথম কথা তো বইটা আনন্দ পাবলিশার্সের বই, আর বুদ্ধদেব বসুর লেখা এই বই আমার প্রথম, মানে বুদ্ধদেব বসুর লেখা পড়া আমার এই প্রথম। বইটা খুবই খুবই কম পৃষ্ঠার, মাত্র 104 পৃষ্ঠার একটি বই, ভীষণই চটি একটা বই। আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত, মুদ্রিত মূল্য হচ্ছে 300 টাকা। এই নিয়ে আমার কিছু বলার নেই, কারণ তার পাবলিশার্সে নেই, ওটা জুয়েলার্সে পরিণত হয়ে গেছে। বইটার এই যে ব্লার্বটা যদি আপনারা দেখতে পান তাহলে একটুখানি পজ করে দেখবেন, আর যদি নাও দেখতে পান তাও আমি ব্লার্বটা একটুখানি পড়ে আপনাদের শুনিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বইটা ঠিক কি নিয়ে। এই সেই কালজয়ী গ্রন্থ, একদা যার বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগে নিম্ন আদালত পাণ্ডুলিপি নষ্ট করার নির্দেশ দিয়েছিলেন। 1970 সালে সেদিনের কলকাতায় রাতভরে বৃষ্টি চিহ্নিত হয়েছিল সমাজের জন্য ক্ষতিকর বলে। মালতী মধ্যবিত্ত আকর্ষণীয় এক বাঙালি নারী বিয়ে করে নয়নাংশুকে। বিয়ের বছর 10 বাদে মালতী আবিষ্কার করে সে আর পরিতৃপ্ত নয় নয়নাংশুর বন্ধনে। স্বামী বা প্রেমিক হিসেবে নয়নাংশুকে আর ভাবতেই পারছে না। অংশু যখন মালতীর কাছে এসে শোয়, সে বোঝায় যে ও সব আর ভালো লাগে না। সত্যি কথা হলো, নয়নাংশুর জোর নেই, ভারী ভদ্রলোক। সে যাকে বুর্জোয়া বলে ঠাট্টা করে তাই, জয়ন্ত যাকে বুর্জোয়া বলে ঘেন্না করে তাই। মালতী বরং এখন জয়ন্তর কাছে স্বস্তি পায়। জয়ন্তর বেপরোয়া স্বভাব পছন্দ করে। তার যে অংশটি কখনো অংশ ছুঁতে পারেনি, যেখানে সে রক্ত মাংসে টকটকে রঙে একই সঙ্গে দাসী আর রানী হতে চায়, জয়ন্ত সেখানে এসে নাড়া দিল, আর উথলে উঠল মালতীর সমস্ত যৌবন আর নারীত্ব। ধসে পড়ল 12 বছরের বিবাহিত জীবন। কিন্তু মালতী যে জয়ন্তকে ভালোবাসে তা সে নিজে বোঝার আগেই জেনেছিল নয়নাংশু। কিন্তু তার ব্যক্তিত্বের অহংকার নিয়ে সে শেষ অবধি পৌঁছতে পারে না মালতীর কাছে। একসময় অংশভাবে বেঁচে থাকাটাই জরুরি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর নাগরিক সমাজের ভেঙে চুরে যাওয়া যে ছবি বুদ্ধদেব বসু এঁকেছেন তা বস্তুত বাস্তব। চরিত্রদের নিবিড় মনস্তাত্ত্বিক গভীরতা, ভাষার সৌন্দর্যে কবিত্বপূর্ণ, মেধাবী, আধুনিক। এর সমান্তরালে অগ্রসর হয়েছে রচনার আঙ্কিকগত কুশলতা, স্পষ্ট, চমকপ্রদ, সাহসী, সুন্দর এক চিরস্মরণীয় উপন্যাস রাত ভরে বৃষ্টি। এটা হচ্ছে এই গল্পের শুরুতে, মানে বইটির শুরুতে যে ব্লার্ব অংশটা। আর এখানে আমি লিখেও রেখেছি যে, প্রথম কথা তো প্রত্যেক বইতেই আমি নিজের নাম লিখে রাখি, তো সেটা লেখা। আর পাঠকের দপ্তরে শ্রাবণ বিওটিএম 2025, এটাও আমি এখানে লিখে রেখেছি, যাতে বইটা পড়েও যদি আমার নজরে আসে তাহলেও যেন আমি বুঝতে পারি যে হ্যাঁ, বইটা কি বিষয় আমি কিনেছিলাম আর কেন পড়েছিলাম। এবার আসি বইটা আমার কেমন লেগেছে সেটা নিয়ে। আপনারা হয়তো বুঝতেই পেরেছেন যে বইটার মূল যে বেসিক কনসেপ্ট সেটা হচ্ছে পরকীয়া নিয়ে,
এখানে মালতী আর নয়নাংশুর প্রায় বিয়ের বছর 10 পরে মালতীর আর নয়নাংশুকে ভালো লাগছে না, না শারীরিক ভাবে না মানসিক ভাবে, কোনোভাবেই নয়। আমি যদি এখানে অংশু আর মালতী দুজনের আলাদা আলাদা পার্সপেক্টিভকে সাপোর্ট করি, সেটা সম্ভব নয়। মেয়ে হয়ে সাধারণত একটা মেয়ে অর্থাৎ মালতীর প্রতি আমার সহানুভূতি বেশি যাওয়ার কথা, কিন্তু তাও আমি যতটা সম্ভব নিউট্রাল থেকে বলা ততটা আমি চেষ্টা করছি। মালতী, প্রথম কথা হচ্ছে অনেক কিছু এক্সপেকটেশন আছে অংশুর প্রতি, যেটা অংশু কোনোভাবেই পূরণ করতে পারেনি। কিছুটা অংশুর ব্যক্তিত্বর জন্য, অবশ্যই অংশুর একটা নিজস্ব পার্সোনালিটি রয়েছে, মানে নয়নাংশুর একটা নিজস্ব পার্সোনালিটি রয়েছে, যেটার গণ্ডির বাইরে গিয়ে নয়নাংশু কোনো স্বভাব বা নয়নাংশু কোনো আচার আচরণ করে না। ঠিক সেভাবে মালতীর কিছু আশা আকাঙ্ক্ষা রয়েছে নিজেদের বিবাহিত সম্পর্ক নিয়ে, বা নিজেদের ভালো লাগার বা একাকিত্ব কিছু মুহূর্ত নিয়ে অংশুর থেকে কিছু আকাঙ্ক্ষা বা আশা রয়েছে, যেটা অংশু কোনোভাবেই পূরণ করতে পারে না। এইভাবেই একের পর এক অভিমানের পাহাড় জমতে জমতে ওদের দুজনের মধ্যেই একটা বোবা দেওয়ালের সৃষ্টি করেছে। ওদের মেয়ে আছে বন্যি, কিন্তু বন্যি থাকা সত্ত্বেও অংশু মালতীর প্রতি যদিও বা কিছু ফিল করে, মালতীর আর অংশুর প্রতি কোনো ফিলিংস নেই। হয়তো সে আটকে আছে এই কারণে, কারণ যেহেতু তার কাছে এই সংসারটা প্রয়োজনীয়, তার কাছে এই সংসারটা দরকারি, তার কাছে বন্যির মা হয়ে ওঠাটা দরকারি। অবশ্যই সে চায় যে বন্যি যাতে ভবিষ্যতে তার মা সম্পর্কে খারাপ না ভাবে, অংশু যাতে কোনো এমন সুযোগ না পায় বন্যির কাছে বন্যির মাকে খারাপ করে তুলতে। তো যত এইটা এমন একটা টপিক, মানে পরকীয়া এমন একটা টপিক যেটা নিয়ে যতই কথা বলা হোক না কেন ততই কথা বাড়বে, কমবে না। কিন্তু আমি একটি মেয়ে হয়ে কখনোই কোনোদিনই, পাঠক হিসেবে আলাদা কথা, কিন্তু একটি মেয়ে হয়ে কোনোদিনই আমি পরকীয়াকে সাপোর্ট করি না। আমার কোনো একটা সম্পর্কতে যদি দমবন্ধ হয়ে আসে, বা আমার যদি মনে হয় যে হ্যাঁ আমি এই সম্পর্কতে খুশি নই, তাহলে হয়তো আমি ব্রেকআপ করতে পারি বা সেই সম্পর্কটা থেকে বেরিয়ে যেতে পারি, সেটা কমপ্লিটলি আলাদা। আর আরেকজন তৃতীয় ব্যক্তির হাত ধরে সম্পর্কটা থেকে বেরিয়ে যাওয়া, অর্থাৎ আমার স্বামীকে চিট করা বা আমার পার্টনারকে চিট করে আরেকজন তৃতীয় ব্যক্তির হাত ধরে বেরিয়ে যাওয়াটা, সেটা কমপ্লিটলি আলাদা। তো আমি চিট করাটাকে সাপোর্ট করব না। হ্যাঁ, আমি মালতীর পার্সপেক্টিভে যদি দেখি, তাহলে মালতী খুশি ছিল না। মালতী যেভাবে চাইতো অংশু তাকে দেখুক, মালতী সেই চাওয়াটা কোনোদিনই পূরণ হয়নি, অংশু সেভাবে কোনোদিনই তাকে দেখেনি। আবার অংশুর এমন কিছু এক্সপেকটেশন ছিল এই সম্পর্কটাতে, বা অংশু এমন কিছু মালতী সম্পর্কে ভেবেছে যেটা মালতী কোনোদিন বুঝতে পারেনি। বেসিক্যালি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, যেখানে হচ্ছে মালতী কিছু চেয়েছিল সেটা অংশুর থেকে পাইনি, আবার অংশু কিছু চেয়েছিল যেটা মালতীর থেকে পাইনি। অংশু চেয়েছিল মালতী যেরকম পছন্দ করে সেরকম ভাবেই অংশু আস্তে আস্তে নিজেকে গড়ে তুলেছিল, আবার ওদিকে অংশু যেরকম পছন্দ করে সেভাবে মালতী আস্তে আস্তে নিজেকে গড়ে তুলেছিল। মালতীর নিজস্ব পছন্দ অপছন্দের খেয়াল অংশু রাখতো না, আবার অংশু এমন কিছু কাজ করতো যেগুলো সে হয়তো মন থেকে করতে চাইতো না, কিন্তু মালতীর প্রতি একটা সম্মান বা মালতীর প্রতি একটা ভয়, বৈবাহিক সম্পর্কে যে একটা ছোট রেসপেক্ট বা ভয় থাকে, সেটা থেকে অংশু করতো। এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আস্তে আস্তে ওদের সম্পর্কটা জটিল হয়ে যায়। মাঝখানে চলে আসে অংশুরই বন্ধু জয়ন্ত। জয়ন্ত, মালতী যদি একটা ছোট্ট কানের দুলও কোনোদিন পরিবর্তন করতো, সেটাও জয়ন্তর নজর এড়াতো না। আর এই জিনিসটাই মালতীকে আস্তে আস্তে জয়ন্তর প্রতি আকর্ষিত করেছিল। মানে বেসিক্যালি মালতী একটা এই জিনিসটা চাইতো সব থেকে বেশি, যে কেউ তাকে নোটিস করুক। আমি বাড়িতে আছি, আমি সারাদিন রান্না বান্না করছি, আমার মেয়ে আছে, আমার সংসার আছে, আমার স্বামী আছে, স্বামীকে কাজের জন্য ছেড়ে দিলাম, দিয়ে বাড়ির কাজ করলাম, রান্নার লোক আছে, কাজের লোক আছে, তাদের হাতে হাত লাগালাম, আমার মেয়েকে স্কুলে দিয়ে আসলাম, নিয়ে আসলাম, পড়াশোনা করালাম, ধোপার কাছে কি জামা কাপড় যাবে সেগুলো দেখলাম, আজকে রান্নায় কি কি হবে সেগুলো দেখলাম, ঘর ঠিক করে ঝাড়পোছ হচ্ছে কিনা দেখলাম, পাখায় ধুলো আছে কিনা দেখলাম, ঘরেতে ঝুল পড়েছে কিনা দেখলাম। এই সমস্ত কিছুর বাইরেও মালতীর যে একটা জীবন আছে, মালতী সেটাই চেয়েছিল অংশু বুঝুক। মালতী চেয়েছিল অংশু মালতীর পছন্দ অনুযায়ী কখনো মালতীকে নিয়ে বেরোক, একলা সময় কাটাক, বাড়িতে সবসময় বন্ধুদের নিয়ে এসে মালতীকেও সেইখানে জোর করে বসানো বা
বন্ধুদের সাথে মালতীকে গল্প করতে বলা, বন্ধুদের সাথে মেলামেশা করানো, এইগুলো মালতীর পছন্দ হয়নি কোনোদিনও। তো সেই থেকেই আস্তে আস্তে দুজনের মধ্যে দূরত্ব। কোনোদিন মালতীও বলে বোঝাতে পারেনি যে মালতী কি চায়, অংশু নিজে থেকেও বুঝতে পারেনি, আর ওদিকে অংশুও কোনোদিন বলে বোঝাতে পারেনি যে অংশু কি চায়, মালতীও নিজে থেকে বুঝতে পারেনি। তবে হ্যাঁ, মালতী যখন জয়ন্তকে পছন্দ করে এটা বুঝেছিল, তার অনেক আগে অংশু এটা বুঝে গিয়েছিল। কারণ অংশু মালতীর মধ্যে জয়ন্তর প্রতি সেই পরিবর্তনটা লক্ষ্য করেছিল। এবং আমার শুরু থেকে যখন গল্পটা আমি পড়ি তখন আমার অংশুর চরিত্রটা একটু হলেও ইরিটেটিং লেগেছিল। কারণ অবশ্যই মালতীর প্রতি, আমি একটি মেয়ে হওয়ার ফলে মালতীর প্রতি আমার সহানুভূতি বেশি আসছিল। তার জন্য আমার অংশুর প্রতি রাগ হচ্ছিল, বা মনে হচ্ছিল যে মানে এখনকার ভাষায় যেটাকে বলে টক্সিক, রেড ফ্ল্যাগ। তো আমি মনে করছিলাম যে অংশু এরকমই একজন। কিন্তু যত আস্তে আস্তে বইয়ের শেষের দিকে এলো আর অংশুর চরিত্রটা আস্তে আস্তে ফুটে উঠলো, তত আমি ব্যাপারটা রিয়েলাইজ করলাম যে না, অংশুরও কিছু দিক আছে। মানে ধরুন, আমি একটা খুব সিম্পল ভাবেই বলছি, একটা ছেলে আর মেয়ে, ধরুন আমি আমার পার্টনারের সাথে বেরোচ্ছি, ঠিক আছে? আমি হয়তো বাড়ি থেকে এটা ডিসাইড করে গেলাম যে আজকে আমার পার্টনার যেন আমাকে আইসক্রিম খাওয়ায়। এতদিন বাদে দেখা হচ্ছে, আজকে যেন আমার পার্টনার আমাকে আইসক্রিম খাওয়ায়। ও তো জানে আমি আইসক্রিম খেতে ভালোবাসি, আজকে যেন আমার পার্টনার আমাকে আইসক্রিম খাওয়ায়। কিন্তু ঠিক সেইভাবেই হয়তো আমি এটা ভাবলাম না যে আমার পার্টনারও কিন্তু কিছু ভেবে আসতে পারে। আমার পার্টনার হয়তো মনে মনে ভেবে এসছে যে আজকে আমরা একসাথে ঝালমুড়ি খাবো, কিংবা ভুট্টা, কিংবা শুধু গঙ্গার ধারে বসে 2 কাপ চা খেয়ে উঠে আসবো, একসাথে সময় কাটাবো, ব্যাস সেটাই এনাফ। এটা হয়তো আমার পার্টনারও ভেবে এসছে, এই ব্যাপারটাকে আমি আমল দিলাম না। আমার মাথায় শুধু এটাই চললো, যখন আলটিমেটলি আমার পার্টনার আমাকে আইসক্রিম খাওয়ালো না আর সে সেটা করলো যেটা তার পছন্দ, তখন কিন্তু আমার কাছে ব্যাপারটা পুরো নেগেটিভ হয়ে দাঁড়ালো। আমি তখন মনে মনে এটা ভাবলাম যে ও কি বুঝলো না আমি আইসক্রিম খেতে চাই? ও কি একদিন যে আমরা দেখা করতে এলাম একবারের জন্য একটু আইসক্রিম খাওয়াতে পারলো না? এই ব্যাপারটা তখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেল। তো ঠিক সেরকমই মালতী আর এর মধ্যে হয়েছে। মালতী হয়তো কোনোদিন চেয়েছে যে না আমরা সিনেমা দেখতে যাবো, আর অংশু হয়তো কোনো নাটক দেখতে যাওয়ার তুলেছে, বা অন্য কোথাও যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। তো আলটিমেটলি মালতীকে অংশুর ইচ্ছাটাই সমর্থন করতে হয়েছে, অংশুর সাথেই যেতে হয়েছে। তো সেইভাবেই আস্তে আস্তে জয়ন্তর ওয়েলকাম এই গল্পেতে। আর অবশ্যই জয়ন্তর প্রতি মালতীর যে দুর্বলতা, সেটা আস্তে আস্তে বাড়তেই থাকে, কমার দিকে যায় না। তবে হ্যাঁ, গল্পের শেষে এসে আমার ধারণা সম্পূর্ণ চেঞ্জ হয়েছে। আমার কেন জানি না বারবার মনে হচ্ছিল যে অংশু আর মালতীর যদি মিল হয়ে যায় শেষের দিকে এসে, তাহলে খুব ভালো হয়। কিন্তু গল্পটা এমন একটা ভাবে শেষ হয়েছে যেটা আপনারা পড়লে তবেই বুঝতে পারবেন। ভীষণই কি বলবো, ঠিক ভালো নয় বা ঠিক খারাপও নয় গল্পের শেষটা। তবে গল্পের শেষটা এই গল্পটার জন্য জাস্টিফাইড। এরম ভাবেই অনেক সম্পর্ক এরম ভাবেই টিকে আছে বা টিকে থাকে। অনেক সম্পর্ক বোঝাপড়া, অ্যাডজাস্টমেন্ট, মিসআন্ডারস্ট্যান্ডিং বা আন্ডারস্ট্যান্ডিং সবকিছু কাটিয়েও একদম ফ্লুয়েন্টলি যায়। আবার অনেক সম্পর্ক এইভাবেই টিকে থাকে যে হ্যাঁ বিয়ে করেছি সেহেতু নেভাতে হবে, এটা থেকে বেরিয়ে যাওয়ার আর কোনো রাস্তা নেই। আমি যদি বেরিয়ে যাই, অন্য কারোর হাত ধরে যাই, কি কোন রকম ভাবে যাই, তাহলে অবশ্যই একটা মেয়ের ওপরই আসে যে চরিত্র খারাপ ছিল তাই হয়তো বেরিয়ে গেছে, অন্য কারোর সাথে পালিয়ে গেছে, সমাজের নানা লোকের নানা কথা। আমার এই বইতে বেসিক্যালি শেষের দিকে এসে, মানে যেটা আমি বললাম যে অংশুর সম্পর্কে আমার একটা আলাদা, শুরুতে একটা আলাদা পার্সপেক্টিভ ছিল, শেষে এসে আমার পার্টিকুলার একটা লাইন, জাস্ট একটা লাইনে আমার অংশুর সম্পর্কে না একটা, কেন জানি আমি অংশুর জন্য একটু ফিল করেছি। আমার খুব খুব খারাপ লাগলো, কেন জানি না। জায়গাটা আমি একটুখানি পড়ে শোনাচ্ছি। যখন মানে মাঝখানে গল্পের একটা টাইম আছে যেখানে জয়ন্ত আর আশা বন্ধ করে দিয়েছে, যার ফলে মালতী খুবই বিষণ্ণ বিমর্ষ হয়ে থাকে সারাক্ষণ। তো সেই সময় অংশু এটা বলছে, আর তাই দেখে দেখে অন্য একটা শিউরানি উঠলো আমার মনে। আমি অনুভব করলাম তুমি কত কষ্ট পাচ্ছ। তুমি হচ্ছে এখানে অংশু মালতীকে বলছে। আমার মনে হলো জয়ন্ত এইরকমই কষ্ট পাচ্ছে। তারপর ভাবলাম, 3জন মানুষ দুঃখী হবার চাইতে শুধু একজন দুঃখী হওয়া কি ভালো নয়? শুধু এই একটা লাইন, কেন জানি না এই একটা লাইন আমাকে এত খারাপ লাগলো আমার বেসিক্যালি অংশুর জন্য,
যে আমি মালতীর দিকে যে সহানুভূতিটা আমার আসছিল সেটা থেকে আমার সহানুভূতিটা ঘুরে অংশুর দিকে চলে এলো। আর তখন থেকেই আমি এটা ভাবতে শুরু করলাম যে কাশ কাশ গল্পের শেষে গিয়ে মিল হয়ে যায়। তো আমি অবশ্যই রেকমেন্ড করব বইটা পড়ার জন্য। আর 18 বছরের ঊর্ধ্বে যারা রয়েছেন তাদেরকেই রেকমেন্ড করব। যারা 18 বছরের নিচে তাদের জন্য এই বই নয়। আর যারা বিবাহিত জীবনেতে আছেন, মানে দাম্পত্য জীবনের মধ্যে আছেন, তারা যদি এই বইটা পড়েন তাদের কমপ্লিটলি অন্যরকম একটি অনুভূতি হবে। হয়তো হয়তো এটা আমার পার্সপেক্টিভ থেকে আমি বলছি যে হয়তো নিজেদের সম্পর্কের মধ্যে কোনো জট খুললেও খুলতে পারে। আর যারা বিয়ের দিকে এগোচ্ছেন বা 30-এর কাছাকাছি যাদের বয়স, তাদের ক্ষেত্রে বা যারা রিলেশনশিপের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে আবার কমপ্লিটলি আলাদা একটা অনুভূতি হবে, যে অনুভূতিটা হয়তো একটা রিলেশনশিপকে বেটার বানাতে বা একটা সম্পর্ককে ভালো করতে সাহায্য করবে। সেহেতু আমি বলবো অবশ্যই বইটি কিনুন আর পড়ে দেখুন। আশা করছি আপনারা হতাশ হবেন না। তবে হ্যাঁ, যেহেতু পরকীয়াটা মূল এখানে, সেহেতু কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপ লাগতে পারে। আমার সবকিছু মিলিয়ে মোটামুটি বেশ ভালোই লেগেছে, আমি বলবো না খারাপ। একদম অন্যরকম একটা বই। আমি সাধারণত ক্রাইম, থ্রিলার, ডিটেকটিভ, মার্ডার মিস্ট্রি এসবই পড়ে থাকি। আমার খুব কমই ক্লাসিক বা কমেডি এসব পড়া হয়। তো এটা একটা সম্পূর্ণ সামাজিক দিক থেকে একটা বই, যেটা আশা করছি এরকম অনেকে আছেন যাদের পড়ে ভালো লাগবে। সেহেতু অবশ্যই পড়ে দেখবেন। বুদ্ধদেব বসুর লেখা রাত ভরে বৃষ্টি। আজকের মতো এখানেই শেষ। জানি ভিডিওটা একটু বড় হয়ে গেল, কিছু করার নেই। আমার চ্যানেলের এটা প্রথম বড় ভিডিও। একটু কষ্ট করে দেখে নেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনারা যদি বইটি পড়ে থাকেন আপনাদের কেমন লেগেছে। ঠিক আছে? আজকের মতো টাটা, বাই, গুড নাইট।